কুয়াশা শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছে শারমিন, আর সঙ্গে আছে প্রতিবারের মতন দুটো জমজমাট গল্প। প্রথম গল্পটি শুনবো সেতুর মুখে, লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় এবং গল্পের নাম গগনের মাছ। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে সরাসরি চলে যাব গগনের মাছের দ্বিতীয় পর্বে। তারপর আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। কুয়াশা গগন পরশুদিন নাটাগড়ে মাছ ধরতে গিয়েছিল। তার এছাড়া আর কোনো নেশা নেই, বন্ধু নেই, আড্ডা নেই, তাস পাশা এসব কিছুই নেই। যা আছে তা হলো মাছ ধরার ঝোঁক। পুকুর কিংবা বিল দেখলেই তার প্রাণটা নেচে ওঠে। যত কাজই থাক, সে জলের ধারে থমকে দাঁড়ায়। জলের রং দেখলেই সে বুঝতে পারে সেই পুকুর কিংবা বিলে কি কি মাছ আছে, মাছগুলোর স্বভাব কি। সহজে ধরা দেবে নাকি বড়শির মুখে গাঁথা টোপটি ঠুকরে ফাতনাটি দুবার নাচিয়ে দিয়ে সরে পড়বে। জলের তলায় ছোট কাঁকড়া কিংবা কাছিম আছে কিনা, জালের দিকে কিছুক্ষণ তাকিয়েই সে জলের মতো বুঝতে পারে সব। তার এই স্বভাবের জন্য লোকে তাকে মেছো গগন বলে। অনেকের ধারণা গগন পূর্বজন্মে মাছরাঙা ছিল, আগামী জন্মে ভোদর হয়ে জন্মাবে। এই মাছের নেশাটি আছে বলেই গগনের জীবনে কোনো দুঃখ নেই। সদাশিব মানুষ, লম্বা চওড়া চেহারা, সহজ সরল মানুষ। একটা বড় কারখানায় হাতের কাজ করে যা উপার্জন করে, মা আর ছেলের ছোট্ট সংসার সুখেই চলে যায়। শৈশবে বাবা মারা যান। লেখাপড়া সেই কারণেই খুব বেশি দূর আগায়নি। বিধবা মা সহায় সম্বলহীন অবস্থায় কোন রকমে ছেলেকে মানুষ করেছেন। পৈতৃক বাড়িটা ছিল তাই রক্ষে। ছোট একতলা বাড়ি, খানচারেক ঘর, দুখানা ঘর ভাড়া দিয়ে গগনের মা সংসার চালাতেন। ভাড়াটে ভালোই, ভাড়া নিয়ে কোনো অসুবিধা কোনো কালেই করেনি। সেই ভাড়াটে এখনো আছেন। অনেকটা বাড়ির লোকের মতোই হয়ে গেছেন তারা। দুটো পরিবারকে এখন আলাদা করাই শক্ত। 22 বছর আগে যা ভাড়া ছিল এখনো তাই। 1 পয়সা ভাড়া বাড়াবার কথা কেউ কখনো বলেননি। এখন গগন রোজগার করছে, ভাড়ার টাকার উপর তাদের আর নির্ভর করতে হয় না। যা আসে সেটুকুই বাড়তি। গগনের বাহন হলো সাইকেল, পৈতৃক সাইকেল, সেকালের জিনিস। গগনের যত্নে ঠিকঠাক সার্ভিসও দিচ্ছে। একবার চুরি হয়ে গিয়েছিল, কিন্তু সাইকেলটা গগনের সেবায় এতই সন্তুষ্ট যে আবার ফিরে এসেছিল দিন কতক পরেই। থানার দারোগা বলেছিলেন, গগনবাবু এরকম বড় লাখে একটা মেলে। গগন কৃতজ্ঞতা স্বরূপ 1.5 ওজনের একটা কালবোস দাগ দারোগা বাবুকে প্রেজেন্ট করে এসেছিল। গগনের মাছ ধরা এই জন্যই, নিজে আর কতটা খাবে। গগন ধরে মাছ, পাড়ার লোকে খায়, প্রতিবেশীরাই ভালো পুকুরে সন্ধান এনে দেয়। গগন সাইকেলে নানা মাপের ছিপ, হুইল বেঁধে 4 টোপ নিয়ে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে 7 সকালেই বেরিয়ে পড়ে। গ্রীষ্ম আর বর্ষার দিনে ছাতা থাকে। ইদানিং 1 বোতল কার্বলিক অ্যাসিডও সঙ্গে রাখে সে। বার কতক তাকে অবশ্য কেউটে সাপে দাঁড়া করেছিল। নাটাগড়ের পুকুরটা খবর দিয়েছিল তারই এক সহকর্মী, সেই সবকিছু ব্যবস্থা করে দিয়েছিল। বলেছিল, বিশাল পুকুর, পাঁচিল ঘেরা বাগানের মধ্যে, বারোয়ারি পুকুর নয়, মাছগুলো সেই কারণে ছেঁচড়া নয়।
ছিপ ফেলতেই একদম ধরা দেবে, বুঝতে পেরেছ? সব মাছই বেশ বড় বড়। আবার বৈষ্ণবের পুকুর কালে ভদ্রে জাল পড়ে, খুব খুব জানাশোনা লোক 9 মাসে 6 মাসে শখ করে ছিপ টিপ ফেলে। গগন অবশ্য ঠিক এইরকম পুকুরে মাছ ধরতে চায় না। সে হলো পাকা মাছ ধরি। খেলোয়াড়, তেদর, তেয়েটে মাছ না হলে সে মাছ ধরে সে আনন্দ পায় না। অনেকদিন তেমন সুযোগ পাচ্ছিল না বলে এ সুযোগটা সে হাতছাড়া করল না। দেখাই যাক না কি হয়। গগন বেরিয়ে পড়ল। বাহন তার সাইকেল, সঙ্গে একটা টর্চ নিল। দূরের পথ, পথে আলো থাকবে কিনা কে জানে। সাবধানের তো মার নেই। বিশাল পুকুর, সরোবর বলাই ভালো। যাদের পুকুর তারা এককালে জমিদার ছিলেন। একপাশে তাদের বিশাল বাড়ি, সংস্কারের অভাবে একটু জীর্ণ। একপাশে পুরনো মডেলের একটা অস্টিন গাড়ি পড়ে আছে। গাড়িটা মনে হয় চলে। সামনেই ঢালা ছাদ। ছাদের কার্নিশে একটা পরি ডানা মেলে আছে, যেন এক্ষুনি উঠে যাবে। দেউড়িতে এখনো দারোয়ান বসে। গগনের সাইকেলের মতো পুরনো মনিবের মায়া ছাড়তে পারছে না বলেই বোধহয় বহাল আছে এখনো। বাগানের গেট পেরিয়ে ইট বাঁধানো পথে এগুতে গগন যেন পুরনো কালের গন্ধ পেল। বহু স্মৃতি যেন ভিড় করে এলো তার। প্রাচীন গাছের কালো গুড়িতে সবুজ শ্যাওলা। বছরের পর বছর পাতা পড়ে গাছের তলায় আর মাটি দেখা যায় না। রোদ খুবই কম পড়ে। পাতা পচার জৈব গন্ধ। জায়গায় জায়গায় সাদা সাদা ব্যাঙের ছাতা। এক সময়কার সযত্ন পরিচর্যার বাগান। দীর্ঘ অবহেলায় না বাগান না জঙ্গল এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। মাঝে মাঝে শ্বেত পাথরের নানা ঢঙের মূর্তি চলে যাওয়া একটা কালকে পাথরের অবয়বে ধরে রেখেছে। গগনের মনে হলো মানুষের সমৃদ্ধি কত ক্ষণস্থায়ী। গরিব আছি, বেশ আছি বাবা, উত্থানও নেই পতনও নেই। ছেলেবেলায় কথায় কথায় মা বলতেন, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি নিচু হয়েও না, গরুতে মুড়িয়ে খাবে। বাগানের পথ দিয়ে বেশ কিছুটা এগিয়ে বেঁকতে বেঁকতে গগন সেই পুকুরের পাড়ে এলো, যেখানে তার সারাটা দিন কাটবে জলের উপর বাতাসের হালকা তরঙ্গ দেখে, ফাতনা দেখে, মাছের বুড়বুড়ি আর ঘাই মারা লক্ষ্য করে। পুকুরটা একসময় খুব যত্নের পুকুর ছিল, দেখলেই বোঝা যায়। চারপাশে ইট দিয়ে বাঁধানো। চারদিক থেকে 4টে ঘাট জলের অনেক দূর পর্যন্ত নেমে গেছে। পাথর বসানো ঘাটের জোর জায়গায় জায়গায় ছেড়ে গেছে। সেই সব ফাঁকে ছোট ছোট আগাছা। কতকালের পুরনো জল, যেন আলকাতরা গোলা। চারদিক শান্ত, নির্জন। কোথায় একটা পাখি ডাকছে। গগন জল চেনে। পুকুরটা দেখে তার ছিপ ফেলতে ইচ্ছে হলো না। তার মনে হলো চারিদিকে যেন একটা অশরীরী আতঙ্ক ছড়িয়ে আছে। জলে, ভাঙা ঘাটে পুরনো দিনের অনেক গোপন কথা যেন শ্যাওলার মতো ছড়িয়ে আছে। বড়লোকের পুকুর দেখলেই গগনের আত্মহত্যার কথা মনে হয়। মনে হয় জলের তলায় চেন বাঁধা কঙ্কাল আছে। মনে হয় পুকুরের মাঝখানে গভীর একটা কুয়া আছে, যেখান থেকে মাঝরাতে চেন, শিকল আর লোহার কর্নার বা ঠন ঠন শব্দ ওঠে। কেউ যেন গুমড়ে কেঁদে ওঠে, আমায় মুক্তি দাও, মুক্তি দাও।
মাঝে মাঝে সোনার বালা পড়া একটা হাত মাছ পুকুরে জলের উপর ভেসে উঠে কিছু একটা ধরার নিষ্ফল চেষ্টা করে আবার তলিয়ে যায়। গগন এসব কখনো দেখেনি, তার মনে হয়। ঘাটের বাঁধানো বেদিতে বসে পাশে তার ঝোলাঝুলি সরঞ্জাম নামিয়ে রেখে গগন চারপাশটা একবার ভালো করে তাকিয়ে দেখল। চারিদিকে বড় বড় রাই ঘাস গজিয়েছে, সাপের আত্মগোপনের জায়গা। গগন খুবই হতাশ হল। এই পুকুর নিয়ে গল্প লেখা চলে, মাছ ধরা চলে না। হঠাৎ পুকুরের মাঝখানের জল নড়ে উঠল। ঘাই দেখে মনে হয় 30 ওজনের একটা মাছ। এত বড় মাছ ছিপে পড়লেও ছেড়ে দিতে হবে, এ মাছ কেউ খায় না। এত দূর এসে গগনের ফিরে যেতেও ইচ্ছে করছে না। চুপচাপ বসে থাকতে অবশ্য খারাপ লাগছে না ওর। জল থেকে রোদের তাতে গরম ঠান্ডা মেশানো একটা ভাব উঠছে। গাছের পাতায় ছায়া কাঁপছে, ঘাসের ডগায় শিরশির করে হাওয়া দুলছে। অনেক সব পুরনো দিনের কথা গগনের মনে আসছিল। পুরনো কথা যত মনে পড়ছিল, মনটাও তত বিষণ্ণ হচ্ছিল ওর। একবার মনে হলো ফিরে যায়, তারপর মনে হলো অনেকে আশা করে থাকবে, গগন কখনো ফেলিওর হয়নি। টিনের কৌটো খুলে গগন চার টোপ সব একবার দেখে নিল। মনে মনে বলল, এসেছি যখন এক হাত ফেলেই দেখি কি হয়। পুকুরের দিকে তাকিয়ে গগনের মনে হলো, মানুষের অনিশ্চিত ভবিষ্যতের মতো অজানা সম্ভাবনা নিয়ে স্থির অচঞ্চল। ঘাটে বসে কি মাছ ধরা যায়? গগন হেসে উঠল। একটু আঘাটায় বসতে হয়, কিন্তু বসবে কি করে? বাঁধানো পাড় ঢালু নেমে গেছে। অগত্যা ঘাটের শেষ পিঠেতে বসে গগন ছিপ ফেল। বাতাসের শাঁসা শব্দ হচ্ছে। খুব প্রাচীন মাছও শাঁসা করে শব্দ করে। গগন শুনেছে, অবশ্য নিজের কানে কখনোই শোনেনি সে। ফাতনার উপর বারে বারে একটা ফড়িং বসছে। ঠিক বসছে না, কেঁপে কেঁপে উঠছে। জলের উপর ছোট্ট একটা মাথা, জল জলে দুটো চোখ নিয়ে উত্তর থেকে দক্ষিণে সরে সরে যাচ্ছে। জলো হাওয়ার গরম ঠান্ডায় গগনের চোখে মুখে যেন ঘুমের আমেজ। প্রচুর নেশা করলে মানুষের এই অবস্থা হয়। তবু গগন জলের দিকে তাকিয়ে বসে আছে। এক সময় তার মনে হলো বড়শিটা কিছুতে ঠোকরাচ্ছে। গগন ফাতনাটা কায়দা করে সোজা করে নিল। হেলে গিয়েছিল। ফাতনাটা হঠাৎ ডুবে গেল। গগন প্রস্তুতি ছিল, সুতোটা একটু টান করেই আলগা দিল। বড় মাছ বলেই মনে হচ্ছে। এ পুকুরে ছোট মাছ নেই, গগন জল দেখেই বুঝতে পেরেছে। এও বুঝেছে চালাক মাছ একটাও নেই, সব কটা বোকা গাধা। খাদ্য আর টোপের পার্থক্য তারা বোঝে না। তা না হলে বড়শি ফেলতেই ধরত না। গগনের মনে হলো মাছটা না খেলেই ভালো হতো। অনর্থক এখন খেলাতে হবে। শেষে উঠে আসবে শ্যাওলা ধরা পাকবন্ধ এক মাছ, যাকে মাছ না বলি মৎস্যবতার বললেই ভালো হয়, যার বয়স হয়তো এখন 50 বছর। মাছটা অবশেষে উঠল, যা ভেবেছিল তাই। মাছটা ইচ্ছে করলে ন্যাজের ঝাপটা মেরে গগনকে কাবু করে ফেলতে পারে, ইচ্ছে করলে খেয়েও ফেলতে পারে। সারা গায়ে কালো আঁশের উপর এক ধরনের সাদা সাদা লাল জড়িয়ে আছে। গগনের হাত ঠেকাতে ইচ্ছে করছিল না। কোন রকমে ঘাটের পৌঁছতে ফেলল।
গগন আশ্চর্য হয়ে দেখল মাছটার নাকে এক সোনার নথ লাগানো। অবাক কাণ্ড, মাছটা খাবি খাচ্ছে, চিজি করে একটা শব্দও করছে। গগন কি করবে ভাবছে। এমন সময় তার পেছনে হালকা চুরির কিনকিন শব্দ হল। গগন চমকে ফিরে তাকাল। তার পেছনে কখন এসে দাঁড়িয়েছে 9-10 বছরের ফুটফুটে একটি মেয়ে, এক রাশ ঘন কালো চুল, আকাশের মতো নীল বড় বড় দুটো চোখ, হাতে গোল গোল দুটো সরু সরু মিছরি কাটা সোনার চুড়ি। গগন তাকাতেই মেয়েটি বলল, ও মা, তুমি আমার ভোলাকে ধরেছ, তুমি কি? ওকে ছেড়ে দাও। গগন বলল, এর নাম বুঝি ভোলা? হ্যাঁ, দেখছো না ওর নাকে নোলক, আমার মা পরিয়ে দিয়েছিলেন। তোমার নাম কি? আমার নাম চুমকি। তুমি আগে ছেড়ে দাও, জানো না বুঝি জলের বাইরে মাছ বেশিক্ষণ বাঁচে না। দাঁড়াও, ছেড়ে দিচ্ছি। তোমার সঙ্গে কথা বলছিলাম তো। আমার সঙ্গে পরে কথা বলবে, আগে ওকে ছেড়ে দাও। তুমি ভীষণ নিষ্ঠুর, জলের মাছকে কেউ ডাঙায় তোলে? গগন তাড়াতাড়ি মাছটাকে জলে ছেড়ে দিল, মুখ না ঘুরিয়ে বলল, এই নাও, তোমার ভোলা আবার জলে চলে গেল, আর আমাকে আর নিষ্ঠুর বলবে? ভোলা তখন ন্যাজ নাড়তে নাড়তে চলে যাচ্ছে। গগন কোনো উত্তর না পেয়ে ফিরে তাকাল। কোথায় কি? কেউ কোথাও নেই। গগন জোরে জোরে ডাকল, চুমকি, চুমকি। বাতাসের শব্দ, সেই পাখিটা ডাকছে টুই টুই করে। নির্জন দুপুর, বড় বড় গাছের তলায় আলো ছায়ার খেলা। গগনের কেমন ভয় ভয় করতে লাগে। মনে হলো যে দুপুর নয়, চারিদিকে নিশুতি রাত নেমে এসেছে। এত তাড়াতাড়ি যে অদৃশ্য হয়ে যেতে পারে, সে কি মানুষ? ছমছমে মন নিয়ে গগন বাগানের গেটের কাছে ফিরে গেল। দারোয়ানকে জিজ্ঞেস করল, আচ্ছা, চুমকি বলে এ বাড়িতে কোনো মেয়ে আছে? প্রশ্ন শুনে দারোয়ানের মুখটা কি রকম হয়ে গেল। কেন বাবু? গগন বলল, না, বেশ মেয়েটি, এইমাত্র আমার সঙ্গে কথা হলো। তারপর কোথায় যে চলে গেল হঠাৎ। দারোয়ান হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। সে বাবু অনেক কাল আগের কথা। মেয়েটা বেঁচে ছিল, এখন আর নেই। এই বাড়ির একটা ঘরে এখনো তার খাট বিছানা পাতা আছে, সব খেলনা বইও সাজানো। মাইজি মাঝে মাঝে আসেন, আজও এসেছিলেন, এই একটু আগেই তো চলে গেলেন। গগন তাকিয়ে দেখল সেই অস্টিন গাড়িটার নেই। গগনের নাটাগড়ের গল্প কেউ বিশ্বাস করে, কেউ করে না। গগন কিন্তু মাছ আর ধরে না, সব মাছে এখন তার কাছে ভোলা। চুমকি তাকে নিষ্ঠুর বলেছিল, সেই কথাটা তার মনে কাটার মতো বিধে আছে। কুয়াশা, কুয়াশা। এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম গগনের মাছ, লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়, আর পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার দ্বিতীয় গল্প শুনবার। আজকের কুয়াশার দ্বিতীয় কাহিনী লিখেছেন ফাতেমা কায়েমি। চলুন তাহলে আজকের গল্পের প্রথম পর্ব শুনি। নামটি পরে শুনবো একেবারে শেষে। এখন শুনলেন গল্পের প্রথম পর্ব, তারপরে আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ, যেখানে চলছে কুয়াশা, আর সাথে আছে শারমিন। সঙ্গেই থাকবেন।
কুয়াশা জীবনে অনেক মানুষ আসে, কিছু মানুষ আমাদের অনেক কাছের মানুষে পরিণত হয় অনেক তাড়াতাড়ি, কিন্তু আসলে কি তারা আমাদের কাছের মানুষ? চলুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে চলে যাই আমাদের আজকের কুয়াশায়। আজকে আমাদের গল্প একটা স্কুলের 4 জন ফ্রেন্ডকে নিয়ে। ঢাকা সুনামধন্য স্কুল ওয়াইজম্যান স্কুল অ্যান্ড কলেজ। ঢাকার মধ্যে ভালো কিছু কম্বাইন্ড স্কুলের নাম বলতে গেলে এর মধ্যে ওয়াইজম্যান স্কুলের নাম মুখে এসে যাবেই। এই স্কুলের ক্লাস 10 স্টুডেন্ট রেইকা, সায়েম, আত্রি আর তিন্নি। 4 ফ্রেন্ডের এই গ্রুপে সায়েমই একমাত্র ছেলে। সায়েম ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, শুধু পড়াশোনাতেই নয় বাকি সব দিক দিয়েও সায়েম সবার থেকে এগিয়ে। তবে সায়েম সবার সাথে মিশতে পারে না, পড়াশোনা নিয়ে সারাদিন অনেক ব্যস্ত থাকে, তাই হয়তো সায়েমের ফ্রেন্ডস কম। এবার চলে যায় রেইকার কাছে। রেইকা অনেক ভালো মনের একটা মেয়ে, কখনো কারোর সাথেই রাগ করে কথা বলেনি। তিন্নির মতে রেইকা এতই কম কথা বলে যে ওর সামনে বোমা ফাটলেও একটা চিৎকার দেবে কিনা সন্দেহ। তবে স্কুলে সবার অনেক প্রিয় রেইকা। এবার তিন্নির কথায় আসি। দুষ্টু হাসি খুশি এই মেয়েটাকে স্কুলে চেনে না এমন কেউ নেই। সব বিষয়ে অনেক বেশি আগ্রহ থাকে তিন্নির। ওকে না জানিয়ে কোনো কাজ করবে এমন সাহস কারো নেই, কিন্তু পড়াশোনাতে একদমই আগ্রহ নেই তিন্নির। বাবা মার ভয়ে স্কুল আর প্রাইভেটে যেতে হয় তিন্নির। তবে সেখানে পড়াশোনা করতে নয়, গল্প করতে যায় তিন্নি। স্কুলে সবাই ওকে আলাপি বেগম বলে ডাকে। এবার সবার শেষে আসা যাক অত্রির কাছে। অত্রিকে নিয়ে আলাদা করে তেমন বলার কিছু নেই, সবার থেকে কিছুটা আলাদাই অত্রি। নিজের মতো থাকতেই পছন্দ করে অত্রি। তবে সায়েম, রেইকা আর তিন্নির মধ্যে একটু ভালো সম্পর্ক সায়েমের সাথে অত্রির। একদিন স্কুলে এসে তিন্নি হাঁপাতে লাগলো। সাধারণত তিন্নি কখনো এত তাড়াতাড়ি স্কুলে আসে না। যে মেয়ে কিনা প্রতিদিন স্কুল লেট করার জন্য পানিশমেন্ট পায়, সে আজকে এত তাড়াতাড়ি স্কুলে এসেছে, তাই সবাই প্রায় অবাক হয়ে তিন্নিকে দেখতে লাগলো। এই দোস্ত, রেইকা, এই শোন এদিকে। কিছু বলছিস? ধুর, তোকে বলে লাভ নেই। তুই যে কি, ওকে না বলে আমাকে বল, ওকে বিরক্ত করিস না। আমি তো সবসময় তোদের বিরক্তই করি, তাই না? আচ্ছা, তুই আজকে এত তাড়াতাড়ি স্কুলে এসে পড়লি যে, কাহিনী কি? বাসা থেকে তোকে বের করে দিতে এতদিন দেরি করলো কেন? তুই আমার সাথে মজা নিচ্ছিস? যাই হোক, কি যেন বলবি তুই? জানিস আজকে আসার সময় এত সুন্দর একটা ছেলে দেখেছি রে দোস্ত। আর কিছু? মানে কি? আর কিছু বলার আছে তোর? আমি তোকে এত ভালো একটা কথা বললাম আর তুই কি না? দেখ, তুই তো জানিস আমি এগুলো একদম পছন্দ করি না, তাহলে কেন এগুলো বলছিস আমাকে? ধুর, আগে জানলে তোকে বলতামই না। গেলাম আমি। আচ্ছা যা। আচ্ছা সায়েম, তোর কি মনে হয় তোর শয়তানি আমি বুঝি না মনে করেছিস? আমি কি শয়তানি করেছি তোর সাথে? তুই কি ভাবিস বলতো তোর গার্লফ্রেন্ড নেই এটা বাকিদের মতো আমি বিশ্বাস করি? উফ, তুই যা তো এখন প্লিজ। আমার কোনো ব্যাপার তোকে বিশ্বাস করার প্রয়োজন নেই। আচ্ছা, অত্রি কোথায় জানিস? এখনো স্কুলে আসেনি। কেন রে, অত্রিকেও কি এই কথা বলবি? অবশ্যই, ও অন্তত তোদের মতো করে না। খুঁজে দেখ নিচে, একটু পরেই আসবে। এই অত্রি, কিরে কেমন আছিস? কেমন আছি মানে এমন ভাব করছিস যেন আমাকে অনেকদিন পর দেখছিস। না, এমনিতেই জানতে চাইলাম। আচ্ছা জানিস আজকে অনেক সুন্দর একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে? আসার সময় একটা ছেলে দেখেছি, একদম হিরো। কথা বলেছিস? একটা কথা বলবো তোকে, আগে বল কাউকে বলবি না। আচ্ছা বলবো না, বল। ফোন নাম্বার নিয়ে এসেছি। ভালো করেছিস, কিন্তু তুই কাউকে বলবি না। বললাম তো বলবো না। তুই অনেক ভালো দোস্ত। তিনি কাউকে বলতে না করে নিজেই সবাইকে বলে বেড়াতে লাগলো এই কথা। তিনি এমনই, এই জন্য ওকে কেউ তেমন গোপন কথা বলে না। আজকাল রেডিও টেলিভিশনকেও হার মানায় তিনি। এত তাড়াতাড়ি কথা ছড়ায় দেখে সবাই ওকে বিবিসি বলে ডাকে। তিন্নিদের ক্লাস টিচার ইমতিয়াজ হাসান স্যার এই নাম দিয়েছেন তিন্নিকে। মাঝে মাঝে আলাপি বেগম নামেও ডাকেন। সোহেল স্যার অনেক ভালো একজন মানুষ, স্কুলের সবার প্রিয় শিক্ষক তিনি। বয়স 60-এর উপরে হলেও ওনার ব্যবহার দেখে কেউ বলতেই পারবে না যে ওনার এত বয়স।
স্যারের নিজের কোনো সন্তান নেই, তাই নিজের ছাত্রীদেরই মেয়ের মতো করে ভালোবাসেন তিনি। আজকে কি পড়া ছিল মামুনিরা? মামুনিরা বলছেন স্যার? আমরা ছেলেরা কি দোষ করেছি? বাবারাও তো বলতে হবে। ঠিক বলেছিস। তোদের আজ কি পড়া দিয়েছিলাম? স্যার আজকে ক্রিয়া বিভক্তি পড়া ছিল। তোরা সবাই পড়েছিস? আপনি পড়া ধরেন স্যার। আজব তো, স্যার পড়া ধরবে কিনা তা স্যারই বুঝবেন, তুই কথা বলছিস কেন? ও আচ্ছা, বুঝেছি। যেহেতু পড়া ধরা কিংবা না ধরা আমার ব্যাপার, তাই আমি ভাবছি পড়া ধরবই, কিন্তু কাকে আগে ধরবো সেটাই ভাবছি। তিন্নি, ইয়ে মানে স্যার, পেয়েছি। তোকে দিয়েই পড়া ধরার কাজ শুরু করব। বলতো ক্রিয়া বিভক্তি কাকে বলে? মানে স্যার পারি না। আমি বলি, বল। ধাতুর উপর যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠন করে, ওই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে ক্রিয়া বিভক্তি বলে। বাহ, খুব ভালো। বাকিরা কি পড়া পারিস? মুখ দেখে তো মনে হচ্ছে না যে পারিস। আচ্ছা, আমি তোদের আরেকটু বুঝিয়ে দিই তাহলে। বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটা নিয়ে চলে গেলেন ইমতিয়াজ হাসান। স্যার ক্লাস থেকে বের হতে তিনি চিৎকার শুরু করলো। এইসব একদম ভালো লাগে না রেখার। সাইমও আজকাল একটু বেশি কথা বলে। আগে কখনো সাইমকে এত কথা বলতে দেখেনি রেখা। কি ভাবতে ভাবতে হঠাৎ রেখা লক্ষ্য করলো সাইম হাতে করে কি যেন নিয়ে অত্রির দিকে যাচ্ছে। হাতে কি আছে তা দেখা যাচ্ছে না। সাইম হাতে থাকা জিনিসটা লুকিয়ে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কিছুটা দৃষ্টিকটু হলেও তা নিয়ে মাথা ঘামানো না রেখা। স্কুল ছুটির পরে রেখা, সাইম আর অত্রি একসাথে বাসায় যায়। তিন্নির বাসা অন্যদিকে, তাই তিন্নি ও ছোট বোনকে নিয়ে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। স্কুল ছুটির পরেই একসাথে হেঁটে বাস স্টপে যেতে থাকে সাইম, অত্রি আর রেখা। স্কুল থেকে 5 মিনিটের রাস্তা। অদ্ভুত কারণে আজকে কেন যেন তিনজনের একজনও কথা বলছে না। হয়তো কারণটা তিনজনই জানে, কিন্তু কেউ কাউকে বুঝতে দিচ্ছে না। হঠাৎ করে কথা বলে উঠল অত্রি। আচ্ছা সাইম, আজকে তিন্নি একটা ছেলের ব্যাপারে কি যেন বলছিল? আরে বাদ দে, তিন্নির কথা নিয়ে বসে থাকলে হবে বল? আর তাছাড়া এসব আমি পছন্দ করি না। আমি জানি সাইম, তাও এমনি জানতে চাইলাম। চল ওই বাসটাতে উঠি। চল রেখা, আর একটু তাড়াতাড়ি চল, বাস তো চলে যাবে। তোরা যা, আমি আসছি। আচ্ছা সাইম, বল। আমি তোকে কিছু কথা বলতে চাই। বল তাহলে। না মানে এখানে না, কোন ব্যাপারে? আমার বাসার ব্যাপারে। দেখ অত্রি, ঝামেলা সব ফ্যামিলিতেই থাকে। চুপ চুপ, রেক আসছে। ও শুনলে কি হবে? ওকে আমার কেমন যেন লাগে। কিন্তু কেন, কি সমস্যা? দেখ সাইম, আমাদের গ্রুপে তুই একটাই ছেলে আর বাকি আমরা 3 জনই মেয়ে। তো কি বলতে চাচ্ছিস? তুই সবকিছুতে নাক গলাবি না। রেখাকে মাঝে মাঝে আমার অন্যরকম লাগে। যেমন? চলে এসেছে, এখন থাম। রেখা আসাতে চুপ করে গেল অত্রি। কি এমন বলবে যে রেখার মতো চুপচাপ ভালো মেয়েটা শুনলে সমস্যা হবে? এত কিছু ভেবে কাজ নেই। বাসের ভাড়া দিয়ে রেখার দিকে তাকালো সাইম। জানালা দিয়ে মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে রেখা। কিভাবে যে মানুষ এত কম কথা বলে থাকতে পারে তা ভেবে পায় না সাইম। তারপর সাইম মুখ ঘুরিয়ে তাকায় অত্রির দিকে। অত্রির মুখ থেকে বোঝাই যাচ্ছে সে খুব বিরক্ত। কেন যেন রেখাকে ইদানিং পছন্দ করছে না অত্রি। এত কিছু ভাবতে ভাবতে কখন যে বাসার কাছে এসে গেছে তা টেরই পায় না সাইম। হঠাৎ অত্রির ডাকাডাকিতে হুঁশ হয় সাইমের। কি রে সাইম, নামছিস না কেন? আমরা এসে গেছি তো। ও হ্যাঁ, খেয়াল করিনি। চল নামি। আমি আসি তাহলে। যাক, তুই আজকে কথা বললি শেষ পর্যন্ত। আমি তো ভেবেছিলাম আর কথাই বলবি না। যাই হোক, কোথায় যাবি? স্যারের ব্যাচে যাব। আচ্ছা যা তাহলে। শেষ পর্যন্ত গেল। এভাবে কেন বলছিস? রেখা তোর কি করেছে? আমার ওকে ইদানিং একদম ভালো লাগে না।
না লাগার কি আছে? ও তো খারাপ লাগার মতো কোনো কাজ করেনি। সারাক্ষণ কেমন চুপ করে থাকে দেখেছিস? রেখা তো বরাবরই এমন, নতুন আর কি। অতি চুপচাপ যারা, তারা হয় মিচকে শয়তান। ও, তুই যেন কি বলবি আমাকে? দোস্ত, বাসায় ইদানিং অনেক বেশি অশান্তি হয় আব্বুর সাথে। দেখ অত্রি, তোর মা নেই, তোদের বড় করার জন্য তো আঙ্কেল কম কষ্ট করেনি। তোকে তো তার দিকটা দেখতে হবে। আমি অনেক একা দোস্ত, আমার আর ভাল লাগে না, মরে যেতে ইচ্ছা করে। এসব কথা আমাকে আর বলবি না। আব্বু আমাকে একটুও বোঝে না। তুই ওনাকে বুঝিস? আচ্ছা দোস্ত, আমি একটা রিলেশন করি, কেমন হবে ব্যাপারটা? একদম না, এই বয়সে না, আরো পরে করিস। আমি আর একা একা থাকতে পারছি না। সব ঠিক হয়ে যাবে দোস্ত, দেখিস। আমি ঠিক করেছি একটা রিলেশন করব। রিলেশন করার পরে দেখবি আরো প্যারা, আর আঙ্কেলের কাছে তুই আরো খারাপ হয়ে যাবি। আমি এমনিতেও ওনার কাছে খুব একটা ভালো মেয়ে না। তাও দোস্ত, আর একটু দেখ, এমন তো না যে রিলেশন করলেই তুই সব দিক থেকে হ্যাপি হয়ে যাবি। দেখি কি করা যায়। অত্রিকে অনেক করে বোঝালো সাহেব, এই বয়সে প্রেম করে কোনো লাভ আছে নাকি? শুধু শুধু পড়াশোনার ক্ষতি ছাড়া। আর এইসব প্রেম টিকে থাকেও না, শুধু বাবা মার বিশ্বাস নষ্ট হয়। আর বাবা মার কাছে একবার খারাপ হলে তাদের বিশ্বাস আর ফিরে পাওয়া যায় না। সাইমের কথা অত্রি মেনে নিল বলে মনে হয় না সাইমের। ওর একজন ফ্রেন্ড হিসেবে যা করার দায়িত্ব সাইম তা করেছে। মানা না মানা অত্রির ব্যাপার, ওর মনে যদি ইচ্ছা থাকে তাহলে সাইম আর কি বা করতে পারে। বাসায় গিয়ে বড় বোনের সাথে এই বিষয়ে কথা বলল সাইম। সাইমের বড় বোন সাকিয়া ডাক্তারি পড়ে। সাইমের বোন সাকিয়ার মতো অত্রির একজন খুব ভালো বন্ধু দরকার, এমন বন্ধু যে ওকে অনেক সময় দেবে। কিন্তু প্রতিটা মানুষেরই তো নিজের কাজ থাকে, কেই বা নিজের কাজ ফেলে কে সময় দেবে? সমাধান তো অনেক আছে, কিন্তু তা প্রয়োগ করা সবসময় সম্ভব হয় না। তাছাড়া সেই রকম পরিবেশও থাকতে হয়। অত্রির তেমন পরিবেশ নেই, কিন্তু তাই বলে এভাবেই কি অত্রি দিন পার করবে? হতাশা, বিষণ্ণতা একজন মানুষকে শেষ করে ফেলে ধীরে ধীরে। বেশি সমস্যা হলে সোহেল স্যারকে জানাতে হবে, এভাবে আর না। পরদিন স্কুলে গিয়ে সাইম খেয়াল করলো অত্রি অনেক হাসি খুশি। আজকাল সাধারণত অত্রিকে এত হাসি খুশি দেখা যায় না। অত্রি, কিছু হয়েছে নাকি? তোকে পরে সব খুলে বলবো দোস্ত, আমার যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। ক্লাস শুরুতে দেরি আছে অনেক, ওইদিকে আয়। এবার বল তো কি হয়েছে? এখানে অনেক মানুষ তো, কেউ শুনছে না আমাদের কথা, সবাই যার যার কাজে ব্যস্ত। শোন, আমি না একটা রিলেশন করেছি। কি? ঠিকই শুনেছিস। এক রাতের মধ্যে করে ফেললি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কাউকে বলিস না দোস্ত, প্লিজ। কার সাথে রিলেশন করলি? কি নাম, কি করে, আলাপ হলো কিভাবে? আলাপ অনেক আগে থেকেই। ওর নাম সিফাত, অনার্সে পড়ে। আগে থেকে আলাপ? কখনো তো বলিসনি ওনার কথা। আগে তো শুধু ফ্রেন্ড ছিল, তাই বলি। তোকে না রিলেশন করতে না করেছিলাম? প্লিজ দোস্ত, আমি আর পারছিলাম না। তাই বলে এত তাড়াতাড়ি রিলেশন? কে রিলেশন করেছে? তুই তুই এখানে আমাদের কথা শুনছিস? এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই কথাটা কানে আসলো। ইচ্ছে করে শুনিনি। যা বলছি এখান থেকে। তুই রেখার সাথে এভাবে কথা বলছিস কেন? আজব তো। শুনছি তো, তাতে কি হয়েছে? কাউকে যদি বলে দেয়? আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। যা শুনেছি ভুলে যাব। দেখ, তুই আমাদের ফ্রেন্ড রেখা, সরি বলার কি আছে? আমি আসছি। তুই রেখার সাথে এমন আচরণ করতে পারিস না, এটা খুব খারাপ। বাদ দে তো ওর কথা। এখন শোন, ও না খুব ভালো। কে? সিফাত। আমি এখন এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, পরে কথা হবে। অচির কথা শুনে প্রায় আকাশ থেকেই পড়ার
তুই এগুলা বলার জন্যই আমাকে ফোন দিয়েছিস? না, আসলে একটা কথা জানতে ফোন দিয়েছি। তাহলে তাড়াতাড়ি বলে ফেল, এগুলো শুনতে আমার ভালো লাগছে না। আচ্ছা, তোর কি আসলেই কোনো বয়ফ্রেন্ড আছে? মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি তো তোর ফ্রেন্ড, আমাকে বল। আমি এখন তোর সাথে কথা বলতে পারছি না, কালকে স্কুলে কথা হবে। খুব রেগে গিয়ে ফোন রেখে দিল অত্রি। এইসব কি? তিন্নি মাঝে মাঝে এমন সব কথা বলে যে রাগ উঠে যায়। পরদিন স্কুলে গিয়ে তিন্নিকে বোঝাতে লাগলো অত্রি কেন ও বয়ফ্রেন্ড সিফাতকে নিয়ে মিথ্যা কথা বলবে। তিন্নি আর অত্রি কথা বলতে বলতে হঠাৎ ক্লাস 9-এর এক মেয়ে ছুটে আসলো তিন্নির কাছে। কিছুক্ষণের মধ্যে তিন্নির সাথে ক্লাস 9-এর মেয়ের তুমুল ঝগড়া শুরু হলো। অনেক কষ্টে সে ঝগড়া থামালেন ক্লাস টিচার ইমতিয়াজ হাসান। যাওয়ার আগে মেয়েটা বলে গেল সে নাকি তিন্নিকে জানে মেরে ফেলবে। এই কথা শুনে কেমন যেন লাগলো রেখা। এদিকে অপর প্রান্তে একজনের মুখে হাসি ফুটে উঠল। খুব তাড়াতাড়ি নিজের জায়গা থেকে তিন্নির পাশে গিয়ে বসলো অত্র। প্রশ্ন করতে সব খুলে বলে দিল তিন্নি 3rd ক্লাস শেষ হতেই বের হয়ে গেল ক্লাস থেকে। এদিকে 4th ক্লাস শেষ হয়ে টিফিন টাইমও প্রায় শেষ হয়ে গেল, কিন্তু তিন্নি ফেরার নাম নেই। সাইম চিন্তায় পড়ে যায়। অন্য ক্লাসমেটদের কাছে জানতে চায় কেউ তিন্নিকে দেখেছে কিনা, কিন্তু কি আশ্চর্য, তিন্নিকে নাকি কেউই দেখেনি। তারপর সাইম এগিয়ে গেল রেখার কাছে। কুয়াশা এতক্ষণ ধরে আজকের কাহিনীর প্রথম পর্ব শুনলাম। আজকের কাহিনী একটি স্কুলকে নিয়ে, যে স্কুলের নাম ওয়াইজম্যান স্কুল অ্যান্ড কলেজ, কম্বাইন্ড স্কুল অ্যান্ড কলেজ, এবং এই স্কুলের ক্লাস 10-এর কিছু স্টুডেন্টদের ঘটনা নিয়ে আজকের কাহিনী। আমরা দেখেছি রেইকা, অত্রি, তিন্নি এবং সাইম 4জন খুব ভালো বন্ধু। 4জনই ক্লাস 10-এ পড়ে এবং এদের চরিত্রগতভাবে অনেক অমিল রয়েছে। যেমন রেইকা খুব চুপচাপ, খুব ঠান্ডা একটি মেয়ে, অত্রি মাঝামাঝি পর্যায়ের, এবং সাইম খুবই মেধাবী এবং ক্লাসের ক্যাপ্টেন সে, এবং তিন্নি হচ্ছে একটু পাগল টাইপ, আলাপি এবং খুব কথা বলে। এবং আজকের কাহিনীর এই ক্লাস 10-এর 4জনের মধ্যে মূল বিষয়বস্তু হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের ছেলে বন্ধু অর্থাৎ বয়ফ্রেন্ড নিয়ে। আমি শুরুতে দেখি তিন্নি স্কুলে এসে তাদের বন্ধুদেরকে বলে সুন্দর একটি ছেলে দেখেছে রাস্তায়, এবং অত্রির মধ্যেও দেখি সেই ছেলে নিয়েই আলাপ। সে একটি রিলেশনশিপ করতে চায়, এই বয়সে এসে প্রেম ভালোবাসার কথা ভাবছে, এবং তার বন্ধু সাইম তাকে বুঝিয়ে বলে যে এই বয়সে এসব করতে নেই। তো যাই হোক, এই সমস্ত নিয়েই তাদের মধ্যে নানা রকম আলাপ আলোচনা চলতে থাকে। এবং আমরা খেয়াল করে দেখি যে অত্রি সামহাও কোন রিজনে রেইকাকে একেবারেই পছন্দ করে না, দেখতে পারে না, যেটা নাকি সাইমের খুব খারাপ লাগে, যেহেতু তারা 4জন একসঙ্গে সবসময় ঘোরাফেরা করে। এদিকে তিনি স্কুলে এসে একদিন ভীষণ হইচই লাগিয়ে দেয়, ঝগড়া করে একটি ক্লাস 9-এর মেয়ের সঙ্গে, এবং ক্লাস 9-এর সেই মেয়েটি যাবার আগে তাকে বলে যায় তাকে জানে মেরে ফেলবে, এরকম একটা থ্রেট দিয়ে চলে যায়। এবং সেই তুমুল ঝগড়ার পর টিফিন টাইমের পর থেকে তিন্নিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তিন্নিকে দেখা যাচ্ছে না। কোথায় গেল তিন্নি আমরা কিছুই জানি না। আজকের কাহিনীর কি হবে তাও আমরা কিন্তু জানি না। আমরা একটু একটু করে জানবো, অপেক্ষায় থাকুন। শুরু হয়ে যাচ্ছে এক্ষুনি আজকের কাহিনীর দ্বিতীয় পর্ব, সেখান থেকে আমরা হয়তো অনেক কিছু জেনে যাব। সঙ্গে আছি শারমিন, আর শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM-এ। ফিরে আসছি দ্বিতীয় পর্বের পর। কুয়াশা এই রেখা, কি হয়েছে রে? কোনো সমস্যা? অনেকক্ষণ থেকেই তিন্নিকে খুঁজে পাচ্ছি না। কি? তুই কি নিশ্চিত? কিন্তু কেন? তুই ভয় পাচ্ছিস কেন? তো ভয় পাওয়ার কি আছে? কি হয়েছে রে দোস্ত? জানিস, অনেকক্ষণ ধরে তিন্নিকে খুঁজে পাচ্ছি না। দেখ আশেপাশে কোথাও আছে, তিন্নি তো আর বসে থাকার মেয়ে না। আচ্ছা অত্রি, তুই তিন্নিকে শেষ কখন দেখেছিলি? 3rd ক্লাসের পরেই তো বেরিয়ে গিয়েছিল। টিফিন টাইমে ওকে আমি দেখতে পাইনি, আর প্র্যাকটিক্যাল ক্লাসেও তো তিন্নি ছিল না। মানে তাহলে কোথায় গেল? আচ্ছা, তিন্নির কোনো বিপদ হয়নি তো? স্কুলের ভিতরে আবার কিসের বিপদ? আজব। দাঁড়া একটু খুঁজে দেখি। হে কি, বাইরে এত মানুষ কেন? কোথায় কোথায় মানুষ? স্কুলের পেছন দিকে। চল তো।
এ কি স্যার, আপনি এখন তো আপনার কোনো ক্লাস না। তোরা কোথায় যাচ্ছিস? আপনার কাছেই যেতাম। আসলে তিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা খুঁজতে যাচ্ছিলাম, আবার তারপর আপনার কাছেই যেতাম। কোথাও যেতে হবে না, আমার সাথে। কিছু হয়েছে স্যার? আমাকে একটু কথা বলতে দে। এখানে যারা আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। তোমরা নিজেদেরকে একটু শক্ত করো, আমি এখন একটা খবর দেব। কি খবর স্যার? খবর দেওয়ার আগে তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিতে চাই। ইনি ইন্সপেক্টর সোহেল। কিন্তু উনি এখানে কেন? আসলে তিনি আর নেই। মানে কি? মানে কি বলছেন স্যার আপনি? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তিনি নেই মানে? আমি বিশ্বাস করি না। আচ্ছা, নিজেদেরকে শান্ত রাখো। কিভাবে হলো স্যার এসব? তিন্নি ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। শুধু তিন্নিই না, তিন্নির সাথে মারা গেছে ক্লাস 9-এর একটা মেয়ে। যার সাথে তিনি স্কুলে আসার পরে ঝগড়া লেগেছিল, সেই মেয়েটা? তাই কোনো মেয়ের সাথে আজ ঝগড়া লেগেছিল নাকি? হ্যাঁ। কিন্তু কিন্তু শোনো, তিন্নির একদম ভালো ফ্রেন্ডরা স্কুল ছুটির পর আমার সাথে দেখা করবে। আমি 2 তলায় থাকবো। তোমাদের সাথে আমার কথা আছে, আশা করি তোমরা আমাকে সাহায্য করবে। আমরা কি তিন্নিকে শেষবারের মতো একবার দেখতে পারি? তোমরা ওকে দেখে সহ্য করতে পারবে না। ওর বাবা মাকে খবর দেওয়া হয়েছে, আমরা ওর লাশ ময়না তদন্তের জন্য পাঠাবো। তিন্নি আর নেই, এটা যেন কেউ মানতেই পারছে না। কান্নার রোল পড়ে গেল তিন্নি ক্লাসে। হয়তো তিন্নির কিছু কাজে সবাই একটু বিরক্ত হতো, কিন্তু তাই বলে তিন্নি না থাকাটা কেউ মেনে নিতেই পারছে না। সাইমার অচ্ছি কেঁদেই যাচ্ছে। অচ্ছি একবার জ্ঞানও হারিয়ে ফেলেছে। এদিকে রেইকা একদম চুপচাপ। রেইকা কান্না করার মতো মেয়ে না। সব পরিস্থিতিতে রেইকা নিজেকে শক্ত রাখতে পারে। হয়তো শোকে পাথর হয়ে গিয়েছে রেইকা। এদিকে স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে। ঘন্টা পড়ার সাথে সাথে সিট থেকে উঠে যায় রেইকা, চলে যায় অচ্ছি আর সাইমের বেঞ্চের কাছে। তারপর সাইমের দিকে তাকিয়ে বলে, চল অত্রি, আমরা দোতলায় যাই। আমাকে তো যেতে বলেনি, শুধু বলেছে তিন্নির সব ভালো ফ্রেন্ডদের যেতে। তুই তো তিন্নির অনেক ভালো ফ্রেন্ড ছিলি, তাই না? আজকে সারাদিন তো তিন্নি তোর সাথেই ছিল। তুই কি বলতে চাস? কি বলতে চাস? কি ভাবিস তুই নিজেকে? তোর নাটক আমি বুঝি না ভেবেছিস? ইন্সপেক্টর সোহেল আমাদের জন্য দোতলায় অপেক্ষা করছে। আমাদের এখন যাওয়া উচিত, আর তোরা এখানে ঝগড়া শুরু করলি। চল তাড়াতাড়ি। আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি অত্রি, তুই আর কখনো রেখার সাথে বাজে ব্যবহার করবি না। থাক দোস্ত, থাম। এখন এসব নিয়ে কথা বলার সময় না। চল আমরা নিচে যাই। আসতে পারি স্যার? এসো। এ কি, তোমরা মাত্র 3 জন কেন? আসলে আমরা ছাড়া তিন্নির আর ভালো ফ্রেন্ড নেই। কেন নেই? আসলে তিন্নি একটু অন্যরকম ছিল তো, তাই। ও আচ্ছা, তোমার নামটা যেন কি? আমার নাম সায়েম। সায়েম ছাড়া বাকিরা একটু বাইরে যাও, আমি সবার সাথে আলাদা করে কথা বলবো। অত্রি আর রেখা আমার খুব ভালো বন্ধু, ওরা থাকুক। না, আমি আলাদা করে সবার সাথে কথা বলতে চাই। আশা করি তোমরা সবাই আমাকে হেল্প করবে। অত্রি, তোরা বাইরে যা। এবার আমার কিছু কথার উত্তর দাও। জি বলেন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? একটা মেয়ে একটু আগে বললো না যে তিন্নি একটু অন্যরকম ছিল? আচ্ছা, অন্যরকম বলতে? ও একটু পাগল পাগল ছিল। আসলে আসলে কি?
ও ছেলেদের সাথে বেশি মিশতো, তাই ক্লাসের সবাই ওকে প্রায় এড়িয়ে চলতো। ও আচ্ছা, আজ ওর ব্যবহার কেমন ছিল? স্বাভাবিক। আজকে স্কুলে আসার পর থেকে যতক্ষণ ক্লাসে ছিল তিনি পুরোটা সময় অত্রির সাথে কথা বলেছে। অত্রিকে? যে মেয়েটি বলল যে তিনি একটু অন্যরকম। তিন্নির কি কোনো বয়ফ্রেন্ড ছিল? মনে হয়েছিল, ঠিক জানি না। আচ্ছা, তুমি শেষ কখন ওকে দেখেছো? ক্লাস থেকে বের হওয়ার পর আর দেখিনি। আচ্ছা, ক্লাসে নাকি আজ একটি মেয়ের সাথে তিন্নির অনেক ঝামেলা হয়েছিল? হয়েছিল। মেয়েটি যাওয়ার আগে বলেছিল ও তিন্নিকে মেরে ফেলবে। আচ্ছা, কি নিয়ে ঝগড়া হয়েছে জানো? না, আজকে তিন্নির সাথে সেভাবে কোনো কথা হয়নি আমার। তিন্নি আজকে সারাদিন অত্রির সাথেই বসেছিল। অত্রি মনে হয় জানে ঝগড়ার কারণ। ইমতিয়াজ স্যার আমাকে বলেছেন আমি শুধু তোমার কাছ থেকেই সব সঠিক তথ্য পাবো, তাই আমি তোমার কাছে আরো কিছু জিনিস জানতে চাই। তুমি কি আমাকে বলতে পারবে? আমি সবার সম্পর্ক জানতে চাচ্ছি। সবাইকে নিয়ে আলাদা করে আর কি বলবো? সবাই তিন্নির ভালোই চায়, ওকে মেরে ফেলার তো প্রশ্নই আসে না। আচ্ছা, অত্রি মেয়েটা কেমন? ভালো। কেন? আমি জানতে চাচ্ছি অত্রি কি স্কুলে আসার পরে ক্লাস থেকে আর বের হয়নি? হয়েছে, টিফিনের টাইমে। আর রেইকা? রেকার ক্লাস থেকে বের হয়নি। ও এমনিতেও কারোর সাথে তেমন মিশে না, অনেকটা চুপচাপ স্বভাবের। আচ্ছা, ক্লাসে কি এমন কোনো মেয়ে আছে যে বাইরে ছিল অনেকক্ষণ? আমি তো ক্লাস ক্যাপ্টেন, তাই আমার জানা মতে কেউ বাইরে ছিল না তিন্নি ছাড়া। তবে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমরা সবাই যখন এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাই তখন অনেকেই সময় মতো ক্লাসে ছিল না। কয়েকজন বাইরে ছিল, তাও 5-10 মিনিটের জন্য। কখন হয়েছিল ওটা? তিন্নি যে ক্লাস থেকে বের হয়ে গিয়েছিল ঠিক তার পরের ক্লাসেই আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। বুঝলাম। আচ্ছা, তুমি তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাও। ঠিক আছে। তোমার সাথে আমার আপাতত কথা শেষ, দরকার হলে আবার ডাকবো। তুমি এখন আসতে পারো। আচ্ছা। আর শুনো, অত্রিকে পাঠিয়ে দাও। ঠিক আছে। কেমন যেন লাগছে ইন্সপেক্টর সোহেল ইসলামের। আচ্ছা, স্কুলের কেউই কি খুন করেছে তিন্নিকে, নাকি বাইরের কেউ? তিন্নির মা বাবার সাথে তো কথা হলো। তিন্নির বাবা মা দুজন মানুষই অনেক বোকাশোকা। পরিবারে কোনো ঝামেলা আছে বলে তো মনে হলো না। তবে কার মনে যে কি আছে তা বোঝা কঠিন। আবার এমন নয় তো যে তিন্নির খুনি সবার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু কেউই বুঝতে পারছে না। ভাবতে হবে এই কেসটা নিয়ে। তিন্নির সাথে যে মেয়েটা মারা গিয়েছে তার বাবা মার থেকে ও তেমন কিছু জানতে চায়নি। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ অত্রির কথা খেয়াল হলো সোহেল সাহেবের। এ কি, সেই 10 মিনিট আগে সাইম বেরিয়েছে, এখনো কেন অত্রি এলো না? বাইরে গিয়ে সোহেল সাহেব দেখলেন অত্রি রেইকাকে জোর করছে আগে যাওয়ার জন্য। তুই আগে যা রেইকা। উনি তো তোকে যেতে বলেছে। আগে রেইকা যাক, তারপর আমি যাব। কি হচ্ছে এখানে? অত্রি আগে যেতে চাচ্ছে না। কেন অত্রি? কেন? আসলে আমার বাসায় তাড়াতাড়ি যেতে হবে স্যার, আমার বাবা না হলে অনেক বকা দিবে। আগে তোমার সাথে কথা বলি, তারপর তুমি যেতে পারবে। হ্যালো স্যার, আমি তো স্কুলের মেয়েটার সম্পর্কে খোঁজ নিচ্ছি এখন। কিন্তু স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না হয় কাল আবার আসবো এখানে। তখন এসে অত্রি আর রেইকার সাথে কথা বলবো। এখন শুধু অত্রি আর রেইকার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, আমি অত্রি, সায়েম আর রেইকার বাসার ঠিকানা নিয়ে নিচ্ছি। ওকে স্যার, আমি আসছি।
করে চলে গেলেন ইন্সপেক্টর সোহেল ইসলাম। সোহেল ইসলাম যাওয়ার পরে অত্রি সাইমের কাছে অনেকবার করে জানতে চেয়েছে যে সোহেল ইসলাম তার কাছে কি কি জানতে চেয়েছে, কিন্তু সাইম কোনো কথারই উত্তর দেয়নি। পরদিন আসার কথা ছিল সোহেল ইসলামের, কিন্তু কেন যেন তিনি এলেন না। এদিকে থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়েছে তিন্নির পরিবার। জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে না পুলিশ ডিপার্টমেন্ট। যেহেতু এই কেসের দায়িত্ব পড়েছে ইন্সপেক্টর সোহেল ইসলামের ওপর, তাই তাকে ওপর মহল থেকে অনেক চাপ দেওয়া হচ্ছে। তিন্নির মৃত্যু 2 দিন পরের কথা। ঘড়িতে ঠিক সকাল 8:07। মুখ গম্ভীর করে বসে আছেন ইন্সপেক্টর সোহেল ইসলাম। তার সামনে টেবিলে রাখা 2টা পোস্টমর্টমের রিপোর্ট। একটা অনেকক্ষণ আগেই দেখা হয়ে গেছে, আরেকটা এখনো বাকি। কেন যেন ওটা খুলতে ভয় করছে সোহেল ইসলামের। ক্লাস 9 মেয়ের পোস্টমর্টমের রিপোর্ট দেখে মাথায় আকাশ ভেঙে পড়েছে সোহেল সাহেবের। আচ্ছা, তিন্নির পোস্টমর্টমের রিপোর্টেও কি একই জিনিস আছে? তাহলে এই কেসের সমাধান কিভাবে হবে? ভয়ে ভয়ে হাত বাড়িয়ে টেবিল থেকে তুলে নিলেন তিন্নির পোস্টমর্টম রিপোর্টটা। রিপোর্ট খুলে কিছুক্ষণ হাতে নিয়ে তাকিয়ে রইলেন রিপোর্টটার দিকে। একদম একই জিনিস। হাজারো চিন্তা ঘোরপাক খাচ্ছে সোহেল ইসলামের মাথায়। হঠাৎ একা একাই বলে উঠলেন, আচ্ছা, রিপোর্ট একদম এক হলো কিভাবে? যদি 2 জনের মধ্যে মারামারি কিংবা হাতাহাতি হয়ে থাকতো, তাহলে তো 2 জনের শরীরে আঘাতের চিহ্ন থাকতো, কিন্তু তা নেই। তাহলে কি 2 জনই সুইসাইড করেছে? কিন্তু 2 জনই কেন সুইসাইড করবে? খবর নিয়ে দেখলাম যে কারোর পরিবারেই কোনো অশান্তি নেই। তাহলে না, কিছুই বুঝতে পারছি না। এখন এই কেস কিভাবে যে সমাধান করব? স্যার, আসবো? কে? স্যার, আমি সজীব। আসো। কোনো খবর পেলে? স্যার, স্কুলের স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। কি? সবাই ভাবছে এই 2 জনের মৃত্যু নর্মাল না। মানে? প্রায় সব স্টুডেন্টই স্কুলে আসছে না। তারা ভাবছে হয়তো কোনো অতি প্রাকৃতিক ব্যাপার জড়িয়ে আছে এই মার্ডার কেসের সাথে। এখন তো আমারও কেন যেন তাই মনে হচ্ছে। কেন স্যার? দেখো এই পোস্টমর্টেম রিপোর্ট দুটো, 2 জনের রিপোর্ট পুরাই এক। এটা কিভাবে হয়? আচ্ছা সজীব, এমন নয় তো যে আমরা সোজা কেসটাকে জটিল করে ভাবছি? আমার তো তা মনে হয় না। এমনও তো হতে পারে যে 2 জনেই সুইসাইড করেছে একসাথে। আমার তা মনে হয় না স্যার। তিন্নি হঠাৎ করেই কেনই বা সুইসাইড করতে যাবে? আর তিন্নির সাথে যে মেয়েটা মারা গিয়েছে, ও নাকি অনেক শান্ত স্বভাবের ছিল। এই টাইপের মেয়েরা সাধারণত সুইসাইড করে না। তাহলে সেদিন তিন্নির সাথে ঝগড়া কেন করেছিল? আমি তো কিছুই মেলাতে পারছি না সজীব। স্যার, তাহলে আমি আরো একটু খবর নিই এই কেসটার বিষয়ে। তাই করো। আমি এখন তিন্নির স্কুল থেকে ঘুরে আসি। 2 জনের সাথে কথা বলা এখনো বাকি। হয়তো 2 জনের কারো কাছেই আছে এমন তথ্য যা পুরো কেসটারই মোড় ঘুরিয়ে দেবে। চলুন একসাথে যাই। চলো। থানা থেকে একই সাথে বেরিয়ে গেল ইন্সপেক্টর সোহেল ইসলাম আর সজীব। সজীব ছেলেটা বলতে গেলে ইন্সপেক্টর সোহেল ইসলামের গুপ্তচর। ছোটবেলা থেকে আর গোয়েন্দা হওয়ার শখ। পেশায় ডাক্তার হলেও গোয়েন্দাগিরির ইচ্ছা মাথায় থেকে গিয়েছে সজীবের। সোহেল ইসলামের সাথে অনেক আগে থেকেই পরিচয় সজীবের, তাই তিনি সজীবের মেধা দেখে ওকে এই কেসের খোঁজ খবর আনার দায়িত্ব দিয়েছে। এই কেসের বিষয়ে বেশ কিছু তথ্য এনে দিয়েছে সজীব। রাস্তা দিয়ে যেতে যেতে সজীব আর সোহেল সাহেব অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন। হঠাৎ করে কি যেন দেখে চমকে উঠলেন ইন্সপেক্টর সোহেল। ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি থামাতে বললেন। গাড়ি থামার সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে প্রায় দৌড় দিলেন ইন্সপেক্টর সোহেল। কি করবে বুঝতে না পেরে ইন্সপেক্টর সোহেলের সাথে দৌড়াতে লাগলো সজীব। কিছুটা দৌড়ানোর পর থেমে হাঁপাতে লাগলেন ইন্সপেক্টর সোহেল। প্রশ্ন করার আগেই থামিয়ে দিলেন সজীব। যা জানতে চাও তা সময় হলেই বলবো। এখন স্কুলে চলো। চলেন। সামনেই তোমাকে নামিয়ে দেব। একসাথে স্কুলে যাওয়া যাবে না। আমি তাহলে এখানেই নেমে যাই। স্কুলের কাছে তো এসেই গিয়েছে। যাও। আর শোনো, খবর একটু ভালো করে নিও। বিশেষ করে
ওই মেয়েটার বিষয়ে, যার নাম তোমাকে কিছুক্ষণ আগে বললাম। ওকে স্যার। ড্রাইভার, গাড়িটা আর একটু সামনে নাও। সামনে ডান দিকে রেখো। ব্যাস ব্যাস। আরে সোহেল সাহেব, কেমন আছেন? কিভাবে ভালো থাকি? চলুন, অত্রি আর রেইকার সাথে কথা বলতে পারিনি সেদিন, আজকে সব কাজ মিটিয়ে ফেলি। কিন্তু কিন্তু কি? আজকে তো রেখা স্কুলে আসেনি। সে কি? কেন আসেনি জানেন কিছু? না, হয়তো কোনো সমস্যা হয়েছে তাই আসেনি। ও সাধারণত মিস দেয় না। আচ্ছা, অত্রি এসেছে তো? অত্রি এসেছে, সায়েমও এসেছে। অত্রি সায়েম দুজনেই এসেছে। তাহলে অত্রির সাথেই কথা বলি। অবশ্যই। কুয়াশা দ্বিতীয় পর্বেই একটা ঘটনা ঘটে গেল শুরুতেই, একটা খুন। যে তিন্নিকে নিয়ে এত কথা, যে তিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছিল টিফিন টাইমের পর থেকে, সেই তিন্নিকে পাওয়া গেল স্কুলের পেছনে পড়ে আছে, অর্থাৎ ছাদ থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে, বা সে আত্মহত্যা করেছে কিনা কিছুই জানা যায়নি। এবং তিন্নি শুধু একা না, তার সঙ্গে সেই ক্লাস 9-এর মেয়েটি, যার সঙ্গে তিন্নির তুমুল ঝগড়া হয়েছিল সেই দিনই। এবং প্রচন্ড ভয় পেয়ে যায় তিন্নির বাকি বন্ধুরা এবং ভেঙে পড়ে একেবারে রেইকা, অত্রি এবং সায়েম। ইতিমধ্যে কলেজে চলে আসে ইন্সপেক্টর সোহেল, যে কিনা সবাইকে জেরা করতে থাকে এবং সাইমের সঙ্গে অনেকক্ষণ কথা বলে অনেক তথ্য নেয় এবং সাইমের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। কারণ সে কোনো মতে বুঝতে পারছে না যে বিষয়টি আত্মহত্যা নাকি কোনো অ্যাক্সিডেন্ট নাকি খুন। অত্রি এবং রেইকার সঙ্গে সেদিন আর কথা বলতে পারেন না ইন্সপেক্টর সোহেল, তাকে একটি জরুরি কাজে চলে যেতে হয়। পরের দিন সে তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট বা গুপ্তচর বলা যেতে পারে, তার যার নাম হচ্ছে সজীব, যে পেশায় ডাক্তার, কিন্তু সে নানা রকম কেসে সাহায্য করে থাকে ইন্সপেক্টরকে, কারণ গোয়েন্দাগিরি তার শখ। ও ইতিমধ্যে চলে আসে পোস্টমর্টমের রিপোর্ট দুটো, যেটা দেখে অবাক হয়ে যায় ইন্সপেক্টর সোহেল। দুটো মৃত্যু একইভাবে হয়েছে, দুটো মৃতদেহের একই রকমের পোস্টমর্টমে আলামত পাওয়া গেছে। ও খুব মুর্শে পড়ে এবং চিন্তায় ভেঙে পড়ে যে কিভাবে তিনি এই প্রবলেম সলভ করবে, কিভাবে তিনি খুনের কেসটা সলভ করবে। তো যাই হোক, ইন্সপেক্টর সোহেল আবার তাদের ওয়াইজম্যান স্কুলে চলে যায়, গিয়ে রেইকা এবং অত্রির সঙ্গে সেই দিন যেহেতু কথা বলতে পারেনি সেগুলো মিটিয়ে ফেলতে চায়। কিন্তু গিয়ে ইমতিয়াজ স্যারের কাছে শুনতে পায় যে রেইকা স্কুলে আসেনি। কি কারণে আসেনি কেউ জানে না, কারণ ভয়ে ইতিমধ্যে অনেক স্টুডেন্টসই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, অত্রি এসেছে, তাই অত্রির সঙ্গে কথা বলতে চাইছে ইন্সপেক্টর সোহেল। আমরা তৃতীয় পর্ব বা শেষ পর্বে দেখি ইন্সপেক্টর সোহেল অত্রির সঙ্গে কথা বলে কি জানতে পারে, আর রেইকা কেন স্কুলে আসেনি। সত্যি কি অত্রি বা রেইকা বা অন্য কারো অথবা সায়েম কোন সম্পৃক্ততা রয়েছে কিনা তিন্নি এবং সেই ক্লাস 9-এর ছাত্রের মৃত্যুর পেছনে, সবই জানবো আমরা কুয়াশার তৃতীয় পর্ব থেকে। সঙ্গে থাকবেন, আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM-এ, সঙ্গে আছি শারমিন, আর চলছে কুয়াশা। কুয়াশা ইমতিয়াজ স্যারের সাথে বসে চা খাচ্ছেন সোহেল ইসলাম। আজকে হঠাৎ করে রেইকা স্কুলে আসেনি, এই ব্যাপারটা কেন যেন ভালো লাগছে না সোহেল সাহেবের। মুখে ইমতিয়াজ সাহেবকে কিছু না বললেও এক মনে কি যেন ভেবে যাচ্ছেন ইন্সপেক্টর সোহেল। এদিকে চা খাওয়া শেষ হবার আগেই অত্রি এসে গিয়েছে। আসবো? এসো। আজ রেইকা স্কুলে কেন আসেনি জানো? না, জানি না। কিছু বলেনি আগে? মানে আজকে নাও আসতে পারে এমন কিছু? না, এমন কিছুই বলেনি। আচ্ছা, আমি কি বসতে পারি? অবশ্যই, বসো। জি, বলুন। আচ্ছা, তুমি সেদিন কোথায় ছিলে? কোন দিন? যেদিন তোমার বেস্ট ফ্রেন্ড মারা গেল, মানে খুন হলো। ক্লাসেই ছিলাম। কিভাবে যে কি হলো, আগে জানলে তিন্নিকে আমার কাছেই আটকে রাখতাম। আচ্ছা, তুমি কি কাউকে সন্দেহ? অবশ্যই করি, কেন করব না? এভাবে তিন্নি একা একা মারা যাবে? আপনার কি এটা বিশ্বাস হয়? আমি জানতে চাই কে কে তোমার সন্দেহের তালিকায় আছে। কে
কে না, কথাটা হবে কে। তার নামটা কি? রেইকা। রেইকা? রেইকা করেছে এই কাজ। তুমি কিভাবে জানলে রেইকাই এই কাজ করেছে? রেইকা অনেক চুপচাপ থাকে সারাদিন, আর আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে ওর সাথে আমার আর সুসম্পর্ক নেই। তোমার সাথে সম্পর্ক ভালো না খারাপ তাতে আমাদের কিছু যায় আসে না। আর কথা রেইকা বরাবরই কম বলে। তা ঠিক, কিন্তু কিন্তু কি? ইদানিং ও কি সব ভাবে মুখ দেখেই বলা যায়। আচরণ সন্দেহজনক। আমার জানা মতে যেদিন তিন্নি খুন হয় সেদিন রেইকা ক্লাস থেকেই বের হয়নি। কে বলেছে এ কথা? সায়েম বলেছে, কারণ সায়েম ক্লাস ক্যাপ্টেন। ও কি খুবই ভালোভাবে খেয়াল করেছে? এ ব্যাপারে আপনি নিশ্চিত হচ্ছেন কিভাবে? তাও ঠিক। আচ্ছা অত্রি, তোমার কাছে আমার শেষ প্রশ্ন। তিন্নি যেদিন খুন হয় সেদিন তুমি ওর সাথেই বসেছিলে, ওর সাথে অনেক কথা বলেছ। এখন প্রশ্ন হচ্ছে, তুমি সেদিন ওর সাথে কি কি কথা বলেছিলে? একদমই নর্মাল কথা, তেমন কিছুই না। আমি তাও শুনতে চাচ্ছি। তিন্নি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলছিল, এই আর কি। বয়ফ্রেন্ড? না না, মানে আসলে বয়ফ্রেন্ড না, তিন্নি ছেলেটাকে পছন্দ করত। পরিচিত তোমার? না। ওকে নিয়ে কি বলেছে? পছন্দ করে, কিভাবে বলবে, কি বলবে, এগুলা। ক্লাস 9-এর মেয়েটার সাথে ঝগড়ার কারণ কি বলেছে? বলেছে ওই মেয়েটা নাকি ওই ছেলেকে লাইক করে, তাই ওটা নিয়ে ঝগড়া লেগেছে। থ্যাঙ্কস অত্রি, তুমি আমাকে অনেক ইম্পর্টেন্ট কিছু খবর দিয়েছ। আপনি যেভাবেই হোক আমার ফ্রেন্ডের খুনিকে খুঁজে বের করুন। যা হেল্প লাগে আমাকে বলবেন, আমি করব। আচ্ছা। অত্রির সাথে কথা শেষ করার পরেই স্কুল থেকে বেরিয়ে গেলেন ইন্সপেক্টর সোহেল ইসলাম। একটা জিনিস নিয়ে ঝামেলা না থাকলে কেসটা তাড়াতাড়ি সমাধান করে ফেলতেন তিনি। শুধু একটা ঝামেলা বললে ভুল হবে, আসলে ঝামেলা দুইটা ঝামেলার মধ্যে একটা সজীবকে বলা হয়নি। দেখা যাক সজীব আর কি খবর আনতে পারে। সজীবের ঠিক সময় থানায় থাকার কথা। এদিকে অত্রির সাথে কথা বলার পর থেকে সোহেল সাহেবের একটা জিনিস নিয়ে খুবই অস্বস্তি হচ্ছে, কিন্তু কি কারণে তা ঠিক বুঝতে পারছেন না। সজীবকে গিয়ে কিছু কথা বলতে হবে। কেসটা ক্রমশই জটিল হয়ে যাচ্ছে। কোথায় যেন সূক্ষ্ম একটা ব্যাপার সবার চোখ এড়িয়ে যাচ্ছে। না, এই কেস যেভাবেই হোক শেষ করতেই হবে। উপর মহল থেকে এই কেসটার ব্যাপারে অনেক বেশি চাপ দিচ্ছে। থানায় গিয়ে ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে আবারও পোস্টমর্টমের রিপোর্ট হাতে নিলেন তিনি। ভালো করে আবার পড়লেন পুরোটা। আসবো? ও সজীব, এসো। একটা জিনিস পেয়েছি কেসটার ব্যাপারে। কি কি পেয়েছো? খুনটা ক্লাসমেটদের মধ্যেই কেউ করেছে। তুমি কিভাবে বুঝলে? আজকে স্কুলের ওখানে কিছু সময় ছিলাম, কিন্তু ভালো লাগছিল না। ওখানে কথা বলার মতো কোনো মানুষকেই পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যেখানে লাশ পড়েছিল ওখানে গিয়ে জায়গাটা দেখে আসি। তারপর গিয়ে দেখি 3টা মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব বলছে। একটু কাছে এগিয়ে গেলাম। যেহেতু আমাকে কেউ চেনে না, তাই আমি জানতে চাইলে কেউ কিছু বলবে না। কি করব ভাবছিলাম। তারপর ওদের কাছাকাছি একটা জায়গায় বসলাম, যাতে ওরা যা বলছে তা যেন আমি শুনতে পাই। তো কিছু শুনতে পেলে? সব থেকে বড় ক্লু পেয়েছি। 3 জনের একজন কথায় কথায় বলছিল যে মেয়েটার সাথে তিন্নির ঝগড়া হয়েছিল, ওই মেয়েটা যাওয়ার পরে নাকি আরেকটা মেয়ে বলেছে তিন্নিকে ছাদে যেতে। কি যেন নামটা? মানে কি? একটা নাম মনে রাখতে পারো না তুমি? না, মানে অনেক শব্দ ছিল আশেপাশে, নামটা শুনতেই পাইনি। তোমার ছোট্ট একটা ভুলের জন্য আমাকে কত খাটতে হবে জানো? কিন্তু স্যার, এই ব্যাপারটা তো নিশ্চিত হওয়া গিয়েছে যে ক্লাসের কেউ একজনই খুনি। তা ঠিক। জানো, আজকে অত্রির সাথে কথা বললাম। মেয়েটা জোর দিয়ে বলল খুনি নাকি রেইকা। যে মেয়েটা অনেক চুপচাপ। কিন্তু স্যার, রেইকা তো পুরো সময় ক্লাসেই ছিল, তাহলে কিভাবে খুনটা করবে? আমার মনে হয় না রেইকা এই কাজ করেছে। আরো একটা জিনিস মেলাতে পারছি না। কোনটা স্যার? তিন্নির লাশে তো কারোরই ফিঙ্গারপ্রিন্ট নেই। কি বলেন? এটা একদমই অসম্ভব ব্যাপার। আমি একটা কথা বলি? বলো। আমার মনে হচ্ছে
খুনি অনেক আগে থেকে খুনটা করার জন্য প্রস্তুত ছিল, আর দুইজনের খুনি একজন, আর খুনি তিন্নির ক্লাসমেট। হয়তো একজনকে খুন করতে চেয়েছিল, কিন্তু নিজেকে বাঁচাতে হয়তো আরেকজনকেও খুন করতে বাধ্য হয়েছে। কিন্তু খুনিকে, এটাই এখন একমাত্র প্রশ্ন। স্যার, আমার মনে হয় একবার রেইকার সাথে কথা বলা উচিত আপনার। কালকে আবার স্কুলে যাব। আমার মন বলছে এই কেসটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তাহলে তো শেষবারের মতো ঘুরে আসাই যায়, কি বল? আমি কি কাল আপনার সাথে যাব? না। এখন আবার কে ফোন করলো? হ্যালো। আপনি কি ইন্সপেক্টর সোহেল ইসলাম বলছেন? আপনি কে? আমি রেইকা, খুন হওয়ার তিন্নির ফ্রেন্ড। তুমি হঠাৎ? বলো, কি বলবে? আমি আপনার সাথে দেখা করতে চাই আজকেই। কোনো সমস্যা হয়েছে কি? আমি আপনাকে সব দেখা হলে বলি। তুমি কি থানায় আসতে পারবে? হ্যাঁ পারবো, আমি আসছি। এই সময় রেইকার ফোন পাবেন তা ভাবতেও পারেনি ইন্সপেক্টর সোহেল ইসলাম। যাকে কিনা খুনি হিসেবে ভাবছেন, সে নিজেই থানায় এসে কথা বলতে চাইছে। এই কথা ভেবে মাথা আরো কাজ করছে না সোহেল ইসলামের। কিন্তু কি এমন কথা বলার আছে রেইকার যে থানায় আসতেও রাজি হয়ে গেল? ফোন রেখে সজীবের দিকে তাকালেন সোহেল সাহেব। সবকিছু শুনে আনন্দে সজীবের চোখ চকচক করতে লাগলো। ফোন করে 30 মিনিটের মধ্যে থানায় এসে হাজির হলো রেইকা। মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক বয়স্ক কেউ দাঁড়িয়ে আছে সামনে। রুমের মধ্যে রেইকা ছাড়া আর কেউ একটা শব্দও করছে না। সজীব আর ইন্সপেক্টর সোহেল ইসলাম চুপচাপ বসে আছেন। রেইকা প্রথম থেকে ধীরে ধীরে সব বলছে। অবাক হয়ে রেইকার দিকে তাকিয়ে আছেন সোহেল সাহেব আর সজীব। কথাগুলো শুনে মাথা একটু ঘুরে উঠছে ইন্সপেক্টর সোহেল ইসলামের। এদিকে কথা শেষ করে চোখ মুছল রেইকা। পরদিন ঘড়িতে ঠিক সময় 9:30। ওয়াইজম্যান স্কুল অ্যান্ড কলেজের সামনে একটা পুলিশের গাড়ি এসে থামল। গাড়ি থেকে প্রথমে নামলেন ইন্সপেক্টর সোহেল ইসলাম এবং তারপর একে একে 4 জন কনস্টেবল। সবাই সিঁড়ি দিয়ে উঠে গেলেন দোতলায়। এ কি আজ আপনারা? অত্রি, রেইকা আর সাইমকে ডেকে পাঠান। কিছু হয়েছে কি? আগে ওদের নিয়ে আসুন, বলছি সব। ওই তো ওরা এদিকেই আসছে। এই, এদিকে আয় তো তোরা। আপনি কি আজকে খুনি ধরতে এসেছেন স্যার? হ্যাঁ, একটু ধৈর্য ধরো, সময় মতো সব বলবো। অত্রি, সজীব, ওকে ধরো। না 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 অত্রি, না, খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমার সিফাত সবাইকে মেরে ফেলবে, সবাইকে। ছাড়ো আমাকে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ধরুন অত্রিকে। তুমি আগে শান্ত হও অত্রি। ছাড়ো আমাকে। এগুলো কি হচ্ছে রেইকা? অপেক্ষা কর, সব জানতে পারবি। ডাক্তার কোথায়? অত্রিকে নিয়ে আগে হসপিটালে যান, ওকে এখানে রাখা ঠিক হবে না। আমাকে ছেড়ে দে। যেভাবে তিন্নি আর ওই বদমাশ মেয়েটাকে আমার সিফাত মেরেছে, ঠিক সেভাবে সবাইকে মেরে ফেলবে। আমি আর সিফাত দুজন মিলে কথা বলছিলাম, তখন তিন্নি কেন চলে এলো। তাই আমার সিফাত ওকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে। আর আর ওই যে লাইনের বদমাশ মেয়েটা সব দেখে নিয়েছিল। তাই ওকেও আমাকে আমাকে ধরে নিচ্ছেন কেন? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। শোনো, ভালো হবে কিন্তু আমার একটা ডাক্তার আর পুলিশ আঙ্কেল আছে, ওনারা আমাকে বাঁচাবে। দাঁড়িয়ে আছেন কেন? ওকে নিয়ে যান। আমি চাইনি তিন্নি মারা যাক, কিন্তু সিফাত শুনলো না। কেন সিফাত, কেন শুনলে না তুমি? নিয়ে যান অত্রিকে, তাড়াতাড়ি। ছেড়ে দাও। সজীব, তুমি তো ডাক্তার, সবাইকে সবটা খুলে বলো। আসলে তিন্নিকে খুন করেছে অত্রি। শুধু তিন্নিকেই নয়, সাথে আরেকটা মেয়ের খুনিও অত্রি। না, অত্রি এটা কিছুতেই করতে পারে না। অত্রি আসলে একজন প্যারানয়েড সিজোফেনিয়া রোগী।
এটি এমন এক মানসিক রোগ যে রোগে মানুষ তার বাস্তব আর কল্পনাকে আলাদা করতে পারে না। সিফাত নামের যে ছেলের কথা অত্রি বলল, সে ছেলের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। শুধু সিফাত কেন, আরো অনেকে আছে এর মধ্যে যারা শুধুই অত্রির কল্পনা। সিফাত বলতে কেউ নেই, ওটা ও নিজেই। একা থাকতে থাকতে ও নিজেই তৈরি করে নেয় ওর নিজের আলাদা একটা জগৎ। তার মানে সেদিন আমিই ঠিক ছিলাম? সিফাত তাহলে অত্রির কল্পনার মানুষ? কোন দিন? তিনি মারা যাওয়ার আগের দিনের কথা। আমরা তিনজন, আমি, রেইকা আর অত্রি, একসাথে বাসায় যাচ্ছিলাম। সেদিন হঠাৎ করে অত্রি বলল যে দূরে সিফাত দাঁড়িয়ে আছে নীল শার্ট পরে। আমি ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোনো নীল শার্ট পরা ছেলে ছিল না ওখানে। কিন্তু অত্রি নাকি দেখতে পাচ্ছিল। ওটা শুধুই অত্রির কল্পনা, তাই বাকিরা দেখতে পায় না। সবসময় অত্রি স্বাভাবিক থাকে। যখনই একা হয়ে যায় ঠিক তখনই অত্রি চলে যায় ওর কল্পনার সেই জগতে, আর অত্রি থেকে হয়ে ওঠে সিফাত। তিন্নিকে খুন করেছে অত্রির ভেতরে থাকা সেই সিফাত। পুরো বিষয়টা ক্লিয়ার করে দাও সজীব। তিন্নি নিজে থেকে ছাদে যায়নি, অত্রির কথা মতো ছাদে গিয়েছিল। হয়তো কথা ছিল ক্লাসে জানিয়ে তিন্নি আর জুনিয়র মেয়েটা ঝগড়া করেছে, তা অত্রি মিটিয়ে দেবে। কিন্তু সবার আগে ছাদে অত্রি চলে যায়, আর অত্রি যখন একা থাকে তখনই নিজের কল্পনার জগতের ভেতরে চলে যায়। তাই ঠিক সে সময় কাউকেই পছন্দ করে না অত্রি। আমাদের ধারণা তখনই তিন্নি চলে আসে আর দেখে ফেলে, তাই রাগ সামলাতে না পেরে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তিন্নিকে। আর আরেকজন হয়তো তিন্নিকে ধাক্কা দিতে দেখেছিল, তাই ওকে ও একইভাবে ফেলে দেয়। তারপর খুব স্বাভাবিকভাবে ক্লাসে ফিরে যায়। অত্রি একজন মানসিক রোগী, আপনারা চিন্তা করবেন না। কিছুদিন মেন্টাল হসপিটালে থেকে অত্রি একদম সুস্থ হয়ে যাবে, আর ওর বেশি শাস্তিও হবে না। এত সব আপনারা কিভাবে জানলেন? রেইকা আমাদের জানিয়েছে, আর রেইকা এই রোগ সম্পর্কে তোমার বোনের কাছে জেনেছে। আমি অত্রির সাথে যেদিন কথা বলতে এসেছিলাম সেদিন রেইকা তোমার বাসায় গিয়েছিল। রাস্তায় ওকে দেখেছি আমি, আর আমরা ছোট্ট একটা জিনিস খেয়াল করিনি। তিন্নির লাশে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, কারণ অত্রি প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য হাতে গ্লাভস পরা ছিল, যার ফলে বডিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। আর কিভাবে খুন করেছে তা তো অত্রি নিজের মুখেই বলল। সেই দিন রেইকার কথা শেষ হওয়ার পরে আর কেউ কোনো কথা বলেনি। অত্রিকে নিয়ে যায় পুলিশ, তবে সেটা জেলে নয়, একটা মেন্টাল হসপিটালে। কিভাবে মুহূর্তের মধ্যে পাল্টে যায় পরিস্থিতি, যা কেউ কখনো ভাবতেও পারে না। জীবনে যে মানুষগুলো আমাদের অনেক কাছের, তাদেরকে আমরা আদৌ ভালো করে চিনি। যেভাবে সময় পাল্টে যায়, ঠিক সেভাবে পাল্টে যায় পরিচিত কাছের মানুষগুলোর রূপ, আর বেরিয়ে আসে মুখোশের আড়ালে থাকা ভয়ঙ্কর রূপ। 2 মাস পরের কথা। তিন্নির খুনের দায়ে অত্রির আপাতত কোনো শাস্তি হয়নি। মিরপুরের এক ভালো মানসিক হাসপাতালে অত্রিকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে যারাই আসে সবাই প্রায় অবাক হয়ে যায়। শুধু তাই নয়, হাসপাতালের সবার মাঝে মাঝে ঘুম হয় না একটা কণ্ঠের আওয়াজ শুনে। সে কণ্ঠস্বর আর কারোরই নয়, অত্রির শরীরে ভর করে থাকা সে সিফাতের কণ্ঠস্বর। কারণ অত্রিকে প্রায় গ্রাস করে ফেলেছে তারই শরীরের কাল্পনিক সিফাত। কুয়াশা কুয়াশা এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প, যা একটু আগে শেষ হয়ে গেল। আজকের গল্পের নাম ছিল মুখোশের আড়ালে। লিখেছেন ফাতেমা কায়েমি এবং নাট্যর পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি এই নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন। রেইকার চরিত্রে অভিনয় করেছে মেঘনা, অত্রির চরিত্রে শাড়ি, তিন্নির চরিত্রে অভিনয় করেছে কায়েমি, সাইমের চরিত্রে ছিলেন ইয়াহিয়া, সজীবের চরিত্রে অভিনয় করেছেন রাজু, ইমতিয়াজ হাসানের চরিত্রে অভিনয় করেছেন খালিদ এবং ইন্সপেক্টর সোহেল ইসলামের চরিত্রে ছিলেন মঞ্জু। তা আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই খুব ভালো।